হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড আফটারনুন। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর তোমরা একটু দ্রুত চলে আসো, আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা হচ্ছে পর্যায়বৃত্ত গতির কিছু বিশেষ 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 ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে কোয়েশ্চেনগুলো একদমই সোজা বাট একটু ট্রিকি। সো ওই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো তোমরা সবাই একটু চলে আসো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, তোমরা একটু জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ভালো আছি, আশা করি। তো না, আসলে ভালো নাই ভাই। প্রত্যেকটা শুক্রবারে আমার একটা কমন সমস্যা হয়ে যায় যে প্রত্যেকটা শুক্রবারে আমার সর্দি লেগে যায়। সো প্রিভিয়াস ক্লাসও সেম অবস্থাটা ছিল, আজকেও সেম সর্দি লেগে গেছে। সো ব্যাপার না, তোমরা সবাই চলে আসো, ক্লাসটা শুরু করে দিব। তোমরা সবাই একটু দ্রুত চলে আসো। আমার এখানে লাইভ কি ঠিকঠাক চলতেছে? লাইভ কি ঠিকঠাক চলতেছে নাকি একটু জানাও। ওকে, লাইভ ঠিকঠাক চলে। সো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। মানে এমন এক অবস্থা, প্রত্যেকটা শুক্রবারে সেম কাহিনী হয়। বুঝলাম না এটার পিছনে কি কোনো স্পেসিফিক রিজন আছে কিনা জানি না। তো যাই হোক, এই আর কি। সো চলো শুরু করে দিই। ওকে, অল ক্লিয়ার, ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল আলোচনা করব। সেটা হচ্ছে, লিখো, পৃথিবীর ব্যাস বরাবর একটা গর্ত করে পৃথিবীর ব্যাস বরাবর একটি গর্ত করে দেখা কি যায়? হ্যাঁ, দেখা যায়। পৃথিবীর ব্যাস বরাবর একটা গর্ত করে একটি 2 কেজি ভরের বস্তু ছেড়ে দিলে এটি এক প্রান্তে গিয়ে, এই টাইপের একটা ম্যাথ তোমাদেরকে আগেও করাইছি, বাট ওই টাইপটার এই টাইপটা কোয়াইট ডিফারেন্ট একটা টাইপ। সো কেউ একটু কনফিউজড হবে না যে এই ম্যাথটা আগে করাইছি। আগে যেটা ছিল ওটা কোয়াইট ডিফারেন্ট একটা টাইপ, এটা আরেকটা টাইপ। ওকে, সো লেখো, পৃথিবীর ব্যাস বরাবর একটা গর্ত করে একটা 2 কেজি ভরের বস্তু ছেড়ে দিলে এটা এক প্রান্তে গিয়ে অপর প্রান্তে ফিরে আসতে কত সময় নিবে? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ব্যাস বরাবর আমাকে একটা গর্ত করতে হবে, অ্যান্ড গর্ত করে ওখানের মধ্যে টুকুস করে একটা 2 কেজি ভরের বস্তু ছেড়ে দিতে হবে। অ্যান্ড ওই 2 কেজি ভরের বস্তুটা ছেড়ে দেওয়ার পর কি হবে সেটা আমরা সবাই জানি। সো কথা হচ্ছে, এটা এক প্রান্তে যাবে, আবার বলতেছে আবার ওই প্রান্তে যেখান থেকে যাত্রা শুরু করছিল আবার ওখানেই ফিরে যাবে, রাইট? সো আমি পৃথিবীর ব্যাস বরাবর, এটা ধরো পৃথিবী, রাইট? এটা হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, সো পৃথিবীর ব্যাস বরাবর আমি একটা কি করে দিলাম, একটা গর্ত করলাম। পৃথিবীর ব্যাস বরাবর আমি একটা গর্ত করলাম, ঠিক আছে? গর্ত করে আমি এখানে একটা 2 কেজি ভরের বস্তু ছেড়ে দিব। এখানে আমি একটা 2 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দিব। এই বস্তুটা হচ্ছে 2 কেজি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, এখানে হচ্ছে বস্তুর ঘনত্ব ও পৃথিবীর ঘনত্ব অভিন্ন বিবেচনা করে মানে যে বস্তুটা পড়তেছো ওই বস্তুটা আর পৃথিবীর ঘনত্বটা তুমি অভিন্ন বিবেচনা করে এই ম্যাথটা সলভ করবা। ওকে, সো এখন আমাদের এটা হচ্ছে কেন্দ্র। সো ফার্স্ট অফ অল একটা জিনিস আমরা মেক শিওর করি যে আমরা যখন পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ে একটা বস্তুকে ছেড়ে দিব, ওটা কোন ধরনের মোশন মেনটেন করবে বলো?
আমি পৃথিবীর ব্যাস বরাবর, এটা তো আদৌ পসিবল না, যদি পসিবল হতো, যদি এটা পসিবল হতো পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ে আমি এখানের মধ্যে একটা অবজেক্টকে ফেলে দিছি। সো এটা কোন ধরনের মোশন মেনটেন করবে সবাই জানো? এটা কোন ধরনের মোশন মেনটেন করবে? সিম্পল হারমোনিক মোশন, ভেরি গুড, হোমো স্যাপিয়েন্স, সিম্পল হারমোনিক মোশন। সো এটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করবে। সো দ্য মোশন অফ দিস অবজেক্ট ইজ সিম্পল হারমোনিক মোশন। অ্যান্ড আমাদেরকে পয়েন্ট টু বি নোটেড, আমাদেরকে বের করতে বলা হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, আবার আগের জায়গায় ফিরে আসবে, তার মানে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই ফিরে যাবে। যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই ফিরে যাবে। সো যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই যদি ফিরে যাই, তাহলে যে টাইমটা লাগবে সেটা অবশ্যই কি অসিলেশন টাইম বা অসিলেটিং টাইম বা দোলনকাল, পিরিয়ডিক টাইম। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কত, এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। এখন এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে, অনেকগুলো ফ্যাক্টর আমাদের কাজ করবে। মোস্ট প্রবাবলি আমাদেরকে এই বস্তুটার ত্বরণটা বের করতে হবে, বিকজ আমাদের এখানে কিন্তু অন্য কোনো ভ্যালু দেওয়া নাই। টি ইকুয়াল টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। এই ম্যাটার আমি একটা শর্টকাট দেখাই দিব, বাট শর্টকাটের আগে তোমাকে অবশ্যই কি বেসিকটা জানতে হবে। সো যেহেতু এখানে আমাদের অন্য কোনো ভ্যালু দেওয়া নাই, অ্যাকসেপ্ট কত আমাদের 2 কেজি ভরটা দেওয়া আছে, এখানে আমাদের কোনো কনস্ট্যান্টের ভ্যালুও দেওয়া নেই। সো এইটাকে আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, এই ম্যাথটা আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সলভ করতে হবে। সো হোয়াট ইজ দ্য সিস্টেমেটিক ওয়ে? আমরা ধরে নিলাম যে সার্টেন পিরিয়ড অফ টাইম পর বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করছে, সে তো নিচের দিকেই পড়তেছে, অর্থাৎ এই প্রান্তের দিকে আসতেছে, রাইট? সো আমি ধরে নিব যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর বস্তুটা এই যে এখান থেকে এতটুকু আসলো, এই যে এক্স দূরত্ব অতিক্রম করে আসলো, ঠিক আছে? একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর বস্তুটা ধরো এখানে আসলো, এই যে এখানে আসলো, ধরো এক্স না, আমরা ধরে নিলাম একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো। একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর বস্তুটা এ বিন্দু থেকে কোথায় আসলো? বি বিন্দুতে আসলো। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস বুঝো যে বস্তুটা নিচের দিকে নিম্নগামী হবে কিসের জন্য? বস্তুটা নিম্নগামী হবে তার ওজনের জন্য। বস্তুটা নিম্নগামী হবে তার ওজনের জন্য। বস্তুটা এক প্রান্তে এসে আবার যদি আগের প্রান্তে ফিরে যেতে চাই, এই প্রান্তে আসার পর এই প্রান্তে কেন আসছে? তার ওজনের জন্য নিম্নগামী হয়ে আসছে, রাইট? সো এখানে তো ওজন শূন্য, তাও এখানে কেন আসছে? গতি জড়তার কারণে আসছে, সিম্পল হিসাব। এখানে ওজন শূন্য কেন? এখানে জি এর ভ্যালু শূন্য, ত্বরণ শূন্য, বাট তার মধ্যে তো একটা বেগ আছে, একটা ভেলোসিটি তো আছে, ভি ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি। ওই ভেলোসিটির কারণে সে কিন্তু এখানে আসবে, রাইট? সো এখানে আসার পর বস্তুটা যদি আবার উপরের দিকে যেতে চাই, তার মানে এটা সিম্পল হারমোনিক মোশন। সো সে যে ওজনের জন্য নিম্নগামী হয়েছে, ওই ওজনের বিপরীতে বস্তুটার মধ্যে একটা প্রত্যয়নী বলের উদ্ভব হতে হবে বস্তুটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। কথা বুঝতে পারছো? আবার রিপিট করতেছি, বস্তুটা তার ওজনের জন্য নিম্নগামী হচ্ছে, বস্তুটা তার ওজনের জন্য নিম্নগামী হচ্ছে। এখন বস্তুটা যদি এই মাথায় এসে আবার যদি ব্যাক করতে চাই, তাহলে তাকে তার ওজনের সমপরিমাণ একটা প্রত্যয়নী বল বস্তুটার মধ্যে অটোমেটিক উদ্ভব হবে। কেন হবে? বিকজ এটা সিম্পল হারমোনিক মোশন, তাই হবে। বাস্তবে সম্ভব না, যদি হতো, যদি তুমি পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়তে পারতা, এই সেন্টার অফ অ্যাট্রাকশনের পাওয়ারটা এতই যে এই ধরনের ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটতো। যে তুমি যে পরিমাণ ওজন নিয়ে নিম্নগামী হইছো, তোমার মধ্যে ঠিক একই অ্যামাউন্ট অফ অপোজিট দিকে, সেম অ্যামাউন্ট অফ অপোজিট ফোর্স ওই বস্তুটার মধ্যে উদ্ভব হবে তাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, তাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। সো এখন কথা হচ্ছে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল মাইনাস এফ, ওজন সমান বিপরীত প্রত্যয়নী বল। মানে বস্তুটা যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, এই বস্তুটা যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি এই বিন্দুতে ফিরে যাইতে চাই, তাহলে অবশ্যই ডাব্লিউ ইকুয়াল মাইনাস এফ। এই কনসেপ্টটা, এই কমন সেন্সটা সবাই বুঝতে পারছো কিনা জানাও? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? ডাব্লিউ ইকুয়াল মাইনাস এফ হতে হবে, ডাব্লিউ ইকুয়াল মাইনাস এফ হতে হবে। ওকে, সো এখন আসা যাক, ওকে এখন আসো। সো ডাব্লিউ ইকুয়াল কত? এম জি। আর এফ ইকুয়াল কত? এফ ইকুয়াল আমি ধরে নিলাম এম এ। সো আমি ধরে নিলাম এই যে এইখানে এতটুকু পর্যন্ত আসলো, এতটুকু দূরত্বে মনে করো সে এক্স দূরত্ব অতিক্রম করে আসছে, তাই না? সে এক্স দূরত্ব অতিক্রম করে আসছে, অ্যান্ড
মানে কেন্দ্র থেকে তার দূরত্বটা হচ্ছে ধরো x, ওকে। অ্যান্ড কেন্দ্র থেকে x দূরত্বে কেন্দ্রে তো ত্বরণ শূন্য, সে এখান থেকে x দূরত্ব অতিক্রম করে আসলেও কিছু যায় আসে না, কারণ কেন্দ্রে আসার পর তার ত্বরণটা অটোমেটিক্যালি জিরো হবে। সো আমরা এই x দূরত্বটা কনসিডার করব কেন্দ্র থেকে। কি বলছি? আমরা x দূরত্বটা কনসিডার করব কোত্থেকে? কেন্দ্র থেকে। সো কেন্দ্র থেকে তার দূরত্বটা হচ্ছে কত? x। আমরা মনে মনে ধরে নিছি x, মনে মনে ধরে নিছি এখানে আমাদের ত্বরণটা হচ্ছে কত? a। যেহেতু সে নিচের দিকে যাত্রা শুরু করতেছে, তো কেন্দ্র থেকে আমি পুরোটা ধরে না নিয়ে আমরা একটা জেনারেলাইজড ফরম্যাটের জন্য আমি ধরে নিলাম এই দূরত্বে তার ত্বরণ হচ্ছে কত? a। আচ্ছা, সো আমরা তাহলে এখানে লিখলাম m a। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি g ইকুয়াল হচ্ছে কত? -a। এখন আমি এটাকে চিন্তা করে যদি একটা গোলক কল্পনা করি, এটাকে চিন্তা করে যদি আমি একটা গোলক কল্পনা করি, তাহলে এই গোলকটার জন্য আমরা g ইকুয়াল কি লিখতে পারি? gm বাই কত? x স্কয়ার লিখতে পারি। gm বাই x স্কয়ার ইকুয়াল কত? -a। সো এখন দেখো, এখন এখান থেকে পাচ্ছি a ইকুয়াল মাইনাস g ইন্টু m এর ভ্যালু কত? রো ইন্টু ভি, আয়তন গুণ ঘনত্ব ডিভাইডেড বাই কত? x স্কয়ার। এখন বাবারা তোমরা আমাকে বলো, এই রোটা কার ঘনত্ব? এই রোটা কার ঘনত্ব? ওই জিনিসটা একটু জানাও। এই রোটা কার ঘনত্ব সেই জিনিসটা একটু জানাও, ঠিক আছে? এই রোটা কার ঘনত্ব সেই জিনিসটা একটু জানাও, ওকে? কার ঘনত্ব? এই রোটা কার ঘনত্ব বলো? নট অবজেক্ট, এসএসআইএম অবজেক্টের ঘনত্ব না। জি এর ভ্যালুটা এখানে আমরা লিখলাম জিএম। এখানে এম হচ্ছে এই গোলকটার ভর, এই গোলকটার ভর। আমি এক্স কে কনসিডার করে যে চিত্রটা, যে বৃত্তটা আঁকছি, ওই জিনিসটার ভর, ওকে। অ্যান্ড এই রোটা হচ্ছে এই গোলকটা কিন্তু পৃথিবীর অংশ, এরকম আগেও একটা ম্যাথ করাইছি। এই রোটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা অংশ, রাইট? সো এই রোটা হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব, ওকে। সো যারা যারা পৃথিবীর ঘনত্ব বলছো তারাই কারেক্ট, ওকে। সো এ ইকুয়াল হচ্ছে মাইনাস জি ইন্টু রো ইন্টু এই এটা যেহেতু গোলাকার 4/3 কত? পাই এক্স কিউব ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে? এ ইকুয়াল এখানে এক্স স্কোয়ার এক্স কিউব কাটা গেলে আর থাকে এক্স। সো আলটিমেটলি মাইনাস 4/3 পাই জি রো ইন্টু এক্স, ওকে। সো এখান থেকে পেয়ে গেলাম আমরা ত্বরণের ভ্যালুটা কত? এখান থেকে আমরা ত্বরণের ভ্যালুটা পেয়ে গেলাম এ ইকুয়াল -4/3 জি রো ইন্টু এক্স। সিম্পলি দেখো আমরা মানে এই ধরনের এই মোশনটা যে সিম্পল হারমোনিক মোশন, এটা আমরা কতভাবে প্রমাণ করতে পারি। এখান থেকেও দেখা যাচ্ছে যে এই সবগুলো ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট। 4/3 কনস্ট্যান্ট, পায়ের ভ্যালুটাও কনস্ট্যান্ট, জি এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, পৃথিবীর গড় ঘনত্বটাও কনস্ট্যান্ট। সো আলটিমেটলি এখান থেকে আমরা প্রায় হচ্ছে এ ইজ প্রপোর্শনাল টু -x। সো আলটিমেটলি এটা সিম্পল হারমোনিক মোশন। দেখছো কতভাবে প্রমাণ করা যায়? অনেকভাবে প্রমাণ করা যায়। সো এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশন, এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা একটা বিশাল বিখ্যাত সূত্র জানি, সেটা হচ্ছে এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? সো এক নম্বর ইকুয়েশন দাও। সো লিখো 1 নং সমীকরণটি এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স টাইপের। সো লিখো 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণটি এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স টাইপের, ওকে। সো এখন কথা হচ্ছে, আমরা যদি এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে থাকি, 1 নাম্বার আর 2 নাম্বার কম্পেয়ার করলে কি হয়? সো যা হওয়ার তাই হয়। সো এখন দেখো আমরা কম্পেয়ার করি। কম্পেয়ারিং ইকুয়েশন নং 1 and 2, ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কত পাই? দেখো ওমেগা স্কোয়ারের ভ্যালু পাই হচ্ছে 4/3 পাই জি রো। আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটা কম্পেয়ার করি, আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা হচ্ছে এখানে ওমেগা স্কোয়ারের ভ্যালু পাই। দেখো এখানে আমাদের যেটা ওমেগা স্কোয়ার, এখানে সেটা হচ্ছে 4/3 পাই জিরো, রাইট? সো আমরা ওমেগা স্কোয়ার সমান লিখতে পারি হচ্ছে 4/3 পাই জিরো। সো এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বাবারা জানান? এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা জানান?
আরেকজন এখানে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পড়তে আসছে, আর্থ ওয়ার্ল্ড বিশ্ব পৃথিবী ধরিত্রী ধারিত্রী জননী জন্মভূমিষ্ঠ আরো আরো অনেক আছে, লিখতে থাকো সমস্যা নেই, ঠিক আছে। সো যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা ওমেগা স্কোয়ারের ভ্যালুটা পাইলাম, এটাকে সিম্পলি তুমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দাও, এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দাও। আবার আবার এখন দেখো আরেকটা, আমরা এগুলো অ্যাপ্রোচ শিখাচ্ছি তোমাকে, এগুলা অ্যাপ্রোচ শিখাচ্ছি, মানে তোমাকে যদি এই কোয়েশ্চেনটা তোমার উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে করা হয়, তুমি কিন্তু শর্টকাট মেথডও আছে, দেখাই দিব এটার পর। সো আলটিমেটলি আমাকে শর্টকাট মেথডটা শেখানোর জন্য আগে তো বেসিকটা শেখাতে হবে, তাই না? অ্যান্ড এটা যদি তোমাদেরকে উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে করা হয়, এইভাবেই করতে হবে। শর্টকাট মেথডে করলে 1 নাম্বার দিবে অথবা 2 নাম্বার দিবে। সো তুমি 2 পাবা নাকি 4 পাবা, এই সিদ্ধান্ত তোমার। সো ওইভাবে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। যাই হোক, আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ ছিল এটা, আমরা কেন্দ্র থেকে x দূরত্বে ফার্স্ট অফ অল আমরা ত্বরণের ভ্যালুটা বের করলাম, অ্যান্ড ত্বরণের ভ্যালু থেকে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে, অ্যান্ড সিম্পল হারমোনিকের জেনারেলাইজড ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করে এখান থেকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একটা ইকুয়েশন বিল্ড আপ করলাম। আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ হবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ কি? আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ হবে সমগ্র পৃথিবীর জন্য জি এর ভ্যালুটা বের করা, অ্যান্ড ওই ভ্যালুটা আমরা কিন্তু জানি। আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে সমগ্র পৃথিবীর জন্য জি এর ভ্যালুটা বের করা, অ্যান্ড ওটা আমরা জানি জি ইকুয়াল জি বাই আর স্কয়ার। তুমি কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া কেন আমরা সেকেন্ড অ্যাপ্রোচে সমগ্র পৃথিবীর জন্য জি এর ভ্যালুটা বের করব? ভাইয়া কোয়েশ্চেনের মধ্যে তাকাও, এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে পুরো অসিলেশন দিয়ে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, তার মানে সে টোটাল পুরো পৃথিবীটার ব্যাস কিন্তু অতিক্রম করতেছে। আবার বলতেছি, আমরা সেকেন্ড অ্যাপ্রোচে ইউজ করব সমগ্র পৃথিবীর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা সমগ্র পৃথিবীর ত্বরণ। আমরা সেকেন্ড অ্যাপ্রোচে মাপবো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। তাহলে কেন আমরা সেকেন্ড অ্যাপ্রোচে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণটা মাপবো? বিকজ সে একটা সার্টেন পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পৃথিবীর ব্যাস পর্যন্ত ঘুরে আবার সেই সার্টেন পয়েন্টে ফিরে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাকে সমগ্র পৃথিবীর পৃষ্ঠের জন্য আমাকে জি এর ভ্যালুটা মাপতে হবে। অ্যান্ড আমরা পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু কত জানি দেখো তো। পৃথিবী পৃষ্ঠে জি ইকুয়াল কত? জি এম বাই কত? আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে জি ইকুয়াল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? জি ইকুয়াল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তো এখন তাহলে দেখো, এখন এখানে জি ইন্টু এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমরা লিখতে পারি আয়তন গুণ ঘনত্ব। সো সমগ্র পৃথিবীর আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, বিকজ আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে অ্যাকচুয়ালি আর। সো আমরা পুরো পৃথিবীটার আয়তন লিখতে পারি হচ্ছে 4/3 ক্যাপিটাল আর কিউব, অ্যান্ড পুরো পৃথিবীটার গড় ঘনত্ব হচ্ছে রো। সো আমরা এখানে এম সমান কি লিখতে পারি? 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার, তাই না? সো এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে জি ইকুয়াল 4/3 পাই জি রো ইন্টু আর, বিকজ আমাদের এখানে হচ্ছে আর স্কোয়ার আর কিউব চলে গেলে আর থাকে আর। এই অঙ্কটা কিন্তু খুবই সেন্সিটিভ, সো আর বোর্ডে লেখার জায়গা নাই ভাইয়া। ওকে, সো এতটুকু পর্যন্ত সবার লেখা হইলে একটু ডান লিখো, আমি এগুলো একটু মুছবো। এতটুকু হইলে ডান লিখো, এতটুকু হলে ডান লিখে দেন, আমি এগুলো একটু মুছবো। ওকে, একটু দ্রুত করেন, দ্রুত ফাস্ট, আজকে অনেকগুলো ম্যাথ করতে হবে, সো একটু ফাস্ট করেন, একটু ফাস্ট করলে সুবিধা হয়। হ্যাঁ, এতটুকু হইলে সবাই বুঝতে পারছেন কিনা জানান, আর লেখা হইলে ডান লিখেন, আমরা নেক্সট অ্যাপ্রোচে যাব। যাক, কফিটা ভালোই কাজে দিছে, আই ফিল বেটার, ভালো লাগতেছে একটু আগের থেকে। ওকে, সো এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু মুছে দেই। কোথায় মুছবো, কি রেখে কি মুছতে হবে। ওকে, সব কিছু আছে, এগুলো আর প্যারা দিবে না, আলটিমেটলি এগুলো বের করেই তো আনছি, সো প্যারা হবে না আই থিঙ্ক। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এই লাইনের পরবর্তী লাইন থেকে স্টার্ট করি।
এই লাইনের পরবর্তী লাইন থেকে স্টার্ট করি। সো এই যে এই লাইনটা একটু দেখো, এই লাইনের দিকে একটু তাকান। জি বাই আর, ওকে, জি বাই আর সমান হচ্ছে 4/3 পাই জি রো, ঠিক আছে। সো এখন দেখেন জি বাই আর সমান, এই যে 3 নাম্বার ইকুয়েশনের দিকে একটু তাকান তো, 4/3 পাই জি রো সমান কত? ওমেগা স্কোয়ার। বাট এখানে আমাকে আমাকে একটু একটু কনফার্ম করেন, এই রোটা কার ঘনত্ব ছিল? এই রোটা কার ঘনত্ব ছিল? 3 নাম্বার ইকুয়েশনে যে রোটা আছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হবে। এখানে যে ঘনত্বটা আছে এটা কার ঘনত্ব ছিল? এই জিনিসটা বলো। এখানে যে ঘনত্বটা আছে এটা কার ঘনত্ব ছিল? এই জিনিসটা একটু বলো আমাকে, এটা কার ঘনত্ব ছিল একটু বলো। এখানে যে ঘনত্বটা আছে এই ঘনত্বটা কার? আই থিঙ্ক তোমরা সবাই একটু ভুল দিকে যাচ্ছ, একটু ভুল দিকে যাচ্ছ, একটু ভুল দিকে যাচ্ছ। এই ঘনত্বটা কিন্তু পৃথিবীর ঘনত্ব না, এই ঘনত্বটা হচ্ছে বস্তুর ঘনত্ব। এই ঘনত্বটা পৃথিবীর ঘনত্ব না, এখানেই ম্যাক্সিমাম ভুল করে। এই ঘনত্বটা হচ্ছে বস্তুর ঘনত্ব, এই ঘনত্বটা হচ্ছে বস্তুর ঘনত্ব, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব, এই ঘনত্বটা হচ্ছে বস্তুর ঘনত্ব। বিকজ তুমি ত্বরণ কার জন্য বের করছিলা? দেখো, তুমি ত্বরণ বের করছিলা বস্তুর জন্য, তুমি ত্বরণ বের করছিলা বস্তুর জন্য, তুমি ত্বরণটা বের করছিলা বস্তুর জন্য, তুমি ত্বরণটা বের করছিলা বস্তুর জন্য। সিম্পল হারমোনিকে অসিলেট করছে বস্তুটাই, রাইট। সো ওখানে বস্তুটার ভরটাই ছিল, সো এখানে বস্তুটার আয়তন ছিল এন্ড বস্তুর ঘনত্ব ছিল। সো একটু তোমাকে বুঝতে হবে, এই ঘনত্বটা কিন্তু, এই ঘনত্বটা কিন্তু বস্তুর ঘনত্ব। বাট এখানে কিন্তু একটা কথা বলে দিছে যে বস্তুর ঘনত্ব আর পৃথিবীর ঘনত্ব কিন্তু অভিন্ন বিবেচনা করতে হবে। বস্তুর ঘনত্ব আর পৃথিবীর ঘনত্ব অভিন্ন বিবেচনা করতে হবে। সো এখানে এই রোটা আর এই রোটার মধ্যে আমরা তেমন কোনো পার্থক্য দেখব না, বিকজ বস্তুর ঘনত্ব আর পৃথিবীর ঘনত্ব কি সেম হবে। সো এখন তাহলে দেখো, এখন তাহলে দেখো আমাদের জি বাই আর সমান, এই যে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? তাহলে ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাই না? এখানে ওমেগা স্কোয়ার লিখলাম, ওমেগা স্কোয়ার লিখলাম। সো এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান জি বাই আর। সো এখান থেকে ওমেগা সমান লিখতে পারি রুট ওভার জি বাই আর। এখন তাহলে দেখেন ওমেগা সমান হচ্ছে কত? টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই বাই টি সমান রুট ওভার জি বাই আর। অ্যান্ড এখান থেকে আমরা টি সমান লিখতে পারি হচ্ছে টোয়াইস পাই রুট ওভার আর বাই জি, ঠিক আছে। সো আলটিমেটলি টি সমান টোয়াইস পাই, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 ইন্টু কত? 10⁶। আর এখানে জি এর ভ্যালু কত? সরি 10 কিউব, 10 কিউব, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8। সো এই জিনিসটা আপনারা ক্যালকুলেট করেন, এই জিনিসটা আপনারা ক্যালকুলেট করেন, তাহলে আমাদের দোলনকালের ভ্যালুটা বের হয়ে যায়। সো আলটিমেটলি কোয়েশ্চেনটা কিন্তু অনেক টাফ ছিল। টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, তাই না? সো এটা কত আর কত? 6400 xp3 ভাগ 9.8। সো 5077.58, 5077.58 সেকেন্ড। সো এটাই হচ্ছে অ্যান্সার, 5077.58 সেকেন্ড। তুমি এটাকে চাইলে মিনিটেও কনভার্ট করতে পারো, ডাজন্ট ম্যাটার, তুমি যেভাবে করতে চাও। ওকে, সো 5077.58। আশা করি সবাই বুঝতে পারছো। যাদের যাদের লেখা হয়েছে তারা একটু ডান লিখো, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। যাদের যাদের লেখা শেষ, যাদের যাদের লেখা শেষ তারা একটু ডান লিখেন, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, দেরি করা ঠিক হবে না। সো যাদের যাদের লেখা শেষ তারা একটু ডান লিখেন, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। ওকে, যাদের যাদের লেখা শেষ তারা একটু ডান লিখেন। ওকে ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। সো আমাদের এখানে নেক্সট ম্যাথটা একটু দেখো।
কোনো পরীক্ষায় টি ও এল এর মান বের করে কোনো পরীক্ষায় টি ও এল এর মান বের করে এল টি স্কয়ার গ্রাফ আঁকলে যে লেখটি পাওয়া যায় তা এক্স অক্ষের সাথে tan ইনভার্স 4 কোণ উৎপন্ন করে। পরীক্ষাটিতে জি এর ভ্যালু কত? পরীক্ষাটিতে জি এর মান কত? পরীক্ষাটিতে জি এর মান কত? শাওন নমস্কার দাদা, নমস্কার। ওকে, সো দেখো বলা হচ্ছে কোনো পরীক্ষায় টি ও এল, ওকে, টি ও এল এর মান বের করে আমরা একটা পরীক্ষা করলাম, একটা এক্সপেরিমেন্ট করলাম, অ্যান্ড ওই এক্সপেরিমেন্টটাতে আমরা কি করলাম, টাইম পিরিয়ড আর ইফেক্টিভ লেন্থের বিভিন্ন ভ্যালুস দিয়ে আমরা এল টি স্কোয়ার গ্রাফ আঁকলাম। অ্যান্ড গ্রাফ আঁকার পর কি হবে ওই জিনিসটা আমাদের একটু চেক করতে হবে। ওই জিনিসটা একটা শর্টকাট শিখাবেন বলছিলেন ভাইয়া। ভাইয়া শর্টকাট হচ্ছে লাস্টেরটা ভাইয়া। কেন ভাই আপনি দেখতে পান না শর্টকাটটা? টোয়াইস বাই রুট ওভার আর বাই জি, এটাই হচ্ছে ভাইয়া শর্টকাট। এল এর জায়গায় জাস্ট আর এর জায়গায় জাস্ট এল বসছে, এল এর জায়গায় জাস্ট আর কে বসাই দিবেন। সো এই শর্টকাটটা আপনারা অ্যাপ্লাই করবেন এডমিশন টেস্টে, এই শর্টকাটটা আপনারা অ্যাপ্লাই করবেন বুয়েট এডমিশন টেস্টে, এই শর্টকাটটা আপনারা অ্যাপ্লাই করবেন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ পরীক্ষায়, এই শর্টকাটটা আপনারা অ্যাপ্লাই করবেন না বোর্ড পরীক্ষায়। কথা ক্লিয়ার? সো আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার। ওকে, সো এটাই হচ্ছে শর্টকাট। সো এখন তাহলে দেখো আমরা যদি এল আর টি স্কয়ারের মধ্যে সম্পর্কটা জানতে চাই, সেটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। সো এখান থেকে আমরা কি দেখতে পাই, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এল। সো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে টি স্কোয়ার আর এল হচ্ছে আমাদের সমানুপাতিক, তাই না? টি স্কোয়ার আর এল হচ্ছে সমানুপাতিক। তাহলে আমাদের বলা হচ্ছে এল টি স্কোয়ার গ্রাফ প্লট করতে। সো এলকে বসাতে হবে এক্স অক্ষে আর টি স্কোয়ারকে বসাতে হবে আমাদের ওয়াই অক্ষে। সো যদি আমরা গ্রাফটা প্লট করি তাহলে দেখো আমরা যদি এক্স অক্ষ বরাবর এলকে বসাই, ওকে, এক্স অক্ষ বরাবর এলকে বসালাম অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর আমরা টিকে বসালাম, তাহলে আমরা কেমন গ্রাফ পাবো ওই জিনিসটা বলো। ওকে, সো আমরা হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ পাবো। ভেরি গুড, আমরা হচ্ছে মূল বিন্দুগামী একটা গ্রাফ পাবো। ওকে, আমরা হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ পাবো, বিকজ এটা বাড়লে এটাও বাড়বে, সমানুপাতিক সম্পর্ক মূল বিন্দুগামী গ্রাফ, এটা তো কোয়াইট কমন সেন্স। অ্যান্ড বলা হচ্ছে এই লেখটা এক্স অক্ষের সাথে ট্যান ইনভার্স কত 4, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল জেনারেট করছে, ট্যান ইনভার্স 4 অ্যাঙ্গেল জেনারেট করেছে। ওকে, ট্যান ইনভার্স 4 অ্যাঙ্গেল জেনারেট করলো। ওকে, সো বলা হচ্ছে পরীক্ষাটাতে জি এর ভ্যালু কত। সো সিম্পলি আমি যদি এখান থেকে একটা ট্যানজেনশিয়াল টানি, একটা যদি লম্ব টানি পারপেন্ডিকুলার, সো এটা যদি টি হয় আমাদের এটা হচ্ছে টি, রাইট? এটা হচ্ছে টি। সো এখানে আমাদের এটা হচ্ছে লম্ব, যার সাথে কোণ উৎপন্ন করেছে সে ভূমি। সো বাকিটা হচ্ছে লম্ব। সো আমি যদি এটাকে এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হিসেবে কনসিডার করি, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু লম্ব আঁকছি এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। তো সিম্পলি ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি ট্যান থেটা সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে টি, ভূমি হচ্ছে কত, লম্ব হচ্ছে অ্যাকচুয়ালি টি স্কোয়ার, নট টি স্কোয়ার। দেখো এটা কিন্তু টি স্কোয়ার, রাইট? এল টি স্কোয়ার গ্রাফ আমাদেরকে বলছে এল টি স্কোয়ার গ্রাফ প্লট করতে, রাইট? সো ট্যান থিটা সমান কত, লম্ব বাই ভূমি, তাহলে কত, টি স্কোয়ার বাই কত, এল। সো থেটার ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থেটা, tan পারন 4 সমান টি স্কোয়ার বাই কত, এল। ওকে, tan পারন 4 সমান হচ্ছে কত, টি স্কোয়ার বাই এল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি টি স্কোয়ার বাই এল সমান কত, 4, টি স্কোয়ার বাই এল সমান হচ্ছে 4। ওকে, তাহলে এখন তাহলে দেখো টি স্কোয়ার বাই এল সমান 4। এখন আমরা একটা বিখ্যাত সূত্র জানি, টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। এই বিখ্যাত সূত্র কে জানো না? টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার
এল বাই জি, টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, তাহলে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এখান থেকে আমরা যদি টি স্কোয়ার বাই এল বের করতে চাই, 4 পাই স্কোয়ার বাই কত জি, তো টি স্কোয়ার বাই এল সমান কত 4 পাই স্কোয়ার বাই কত জি, তাহলে এখানে 4 4 কাটে, সো জি ইকুয়াল কত, জি ইকুয়াল হচ্ছে পাই স্কোয়ার, সো পাই স্কোয়ারের ভ্যালু কত, কত দেখো, পাই স্কোয়ার ভ্যালু কত 9.8, পাই স্কোয়ারের ভ্যালু কত 9.8, 9.86, সো জি এর ভ্যালু হচ্ছে কত 9.86। সবাই বুঝতে পারছেন কিনা জানান, সবাই বুঝতে পেরেছেন কিনা জানান, ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও, ওকে। লিখে নাও, লেখা শেষ হলে ডান লিখো, লিখে নাও, লেখা শেষ হলে ডান লিখো। তোমাদের কালকে আরেকটা ক্লাস নিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করব, ঠিক আছে, কালকে আরেকটা ক্লাস নিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করব, এরপর হচ্ছে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্ট নিউক্লিয়ার ফিজিক্স, খুব মজার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমারও অনেক মজার, আমারও অনেক পছন্দের একটা চ্যাপ্টার। সো নিউক্লিয়ার ফিজিক্স দিয়ে শুরু করব। সো নিউক্লিয়ার ফিজিক্সে তোমাদেরকে অনেক কিছু ডিটেলসে পড়াবো, যে নিউক্লিয়ার ফিজিক্সে অনেকগুলো কেমিস্ট্রি জিনিসপাতি আছে, রাদারফোর্ড মডেল, বোর মডেল, তো এগুলোর বাইরেও বোর মডেলের পরেও কিন্তু আরেকটা মডেল হয়, যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড অলসো আমরা রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এগুলো কিন্তু খুবই মজার কিছু জিনিস, বাইন্ডিং এনার্জি, সো এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক অনেক ম্যাথ করব। সো আই থিঙ্ক তোমাদের এই ম্যাথগুলা ক্লিয়ার। ওকে, আপনি তো এনাম ভাই হয়ে গেছেন আজকে। আচ্ছা, আমি কিভাবে এনাম ভাই হলাম? আমি তো তন্ময়, তাই না? আমি এনাম কেমনে হব, এনাম ভাই কেমনে হব? এনাম ভাই তো কেমিস্ট্রির বস, ঠিক আছে। সো যাই হোক, এখন কথা হচ্ছে সবার শেষ, ওকে। আমরা তাহলে আরেকটা মজার অঙ্কে চলে যাই, ঠিক আছে। ওকে, সবাই একটু লিখো। আমরা এতদিন একটা সরল দোলক নিয়ে কাজ করছি, আমরা এখন একটু দেখি তিনটা সরল দোলক নিলে কি হয়। সো লিখো, তিনটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, তিনটা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার অ্যান্ড আর কত হতে পারে 360 সেন্টিমিটার। ওকে, সো কোয়েশ্চেনটা হচ্ছে দোলক তিনটিকে একসাথে টেনে ছেড়ে দিব, একসাথে টেনে ছেড়ে দিলে কত সময় পর এরা একই দশায় মিলিত হবে, ঠিক আছে, কত সময় পর ওরা একই দশায় মিলিত হবে। সো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই মজার, মানে খুবই মজার। ভাইয়া বোর্ড কোয়েশ্চেন করান। গতকাল প্রমিত দাদার দরবারে আপনারা দেখছিলাম, হ্যাঁ একটু প্রমিতের দরবারে গেছিলাম, ওর 80K ফিল আপ হয়েছে তো। সো হ্যাঁ, বেশ ভালোই লাগতেছিল। সো আমি আসলে গেছিলাম ওর লুঙ্গি ডান্স দেখার জন্য। দিন শেষে ওকে আমি এতই রিকোয়েস্ট করলাম যে 80K হয়ে গেল, তুমি লুঙ্গি পরো এবার। সো শেষমেশে লুঙ্গি নিল না, সে ইমোশনাল হয়ে গেছে।
রাতের বেলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স পড়তেছিলাম, বুঝছো? সো কোয়ান্টাম মেকানিক্স বাদ দিয়ে আমি 80K সেলিব্রেশন দেখার জন্য, ওই যে প্রমিতের লুঙ্গি ডান্স দেখার জন্য বসেছিলাম। সো ফাইনালি সে দেখলাম ইমোশনাল হয়ে গেল। 80K তে আসার পর সে ইমোশনাল হয়ে গেল, সে আর লুঙ্গি ডান্স দিল না, পরে বড়ই কষ্ট পাইলাম। যাই হোক, ওকে, সো ব্যাপার না, আমরা ওর 100K তে লুঙ্গি ডান্স দেখার অপেক্ষায় আছি। সো যাই হোক, ব্যাপার না। তাহলে এখন আসো, তিনটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার অ্যান্ড 360 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার, 360 সেন্টিমিটার। সো দোলক তিনটিকে একসাথে টেনে ছেড়ে দিলে, কোয়েশ্চেনটা কিন্তু খুবই কিন্তু কনসেপচুয়াল। মানে তিনটা দোলকের দোলনকাল কিন্তু কখনো সেম হবে না। তিনটা দোলকের দোলনকাল কখনো সেম হবে না। কেন? কারণ তিনটা দোলকের কি ভিন্ন? তিনটা দোলকের হচ্ছে ইফেক্টিভ লেন্থগুলো ভিন্ন। অ্যান্ড আমরা একটা বিখ্যাত ফর্মুলা জানি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। আমরা কিন্তু এই বিখ্যাত ফর্মুলাটা জানি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। সো যেহেতু আমাদের তিনটা দোলকের ইফেক্টিভ লেন্থ সেম না, তিনটা দোলকের যেহেতু ইফেক্টিভ লেন্থ সেম না, সো তিনটা দোলকের দোলনকাল একই হবে না। এটা একটু মাথায় রাখবেন আপনারা। বাট এখানে বলা হচ্ছে তিনটা দোলককেই, মনে করো তুমি সারি সারি এভাবে তিনটা দোলক এভাবে বসায় রাখছো, এভাবে তুমি তিনটা দোলককে বসায় রাখছো। অ্যান্ড তুমি কি করবা? তিনটা দোলককেই, আচ্ছা এখানে কার্যকরী দৈর্ঘ্য কিন্তু ভিন্ন রকম। সো একটা প্রথমটা যতটুকু হবে পরেরগুলো আরো বড় বড় হবে, তাই না? পরেরগুলো কিন্তু আরো বড় বড় হবে, তাই কি না? তাই। কারণ কথা হচ্ছে এখন কিন্তু তিনটা দোলক একই দশায় আছে। এখন তুমি অ্যাট এ টাইম কি করলা? এই তিনটা দোলককে একসাথে টান মারলাম আমি, একসাথে টান মেরে ছেড়ে দিলাম। তো বলা হচ্ছে তাহলে এটা তো সিম্পল হারমোনিক মেনটেন করবে, তাই না? এই দোলকগুলা সিম্পল হারমোনিক মেনটেন করবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে আমাদের L2, এটা হচ্ছে আমাদের L3। অ্যান্ড এই দোলকটার দোলনকাল হচ্ছে T1, এই দোলকটার দোলনকাল হচ্ছে T2, এই দোলকটার দোলনকাল হচ্ছে T3। সো বলা হচ্ছে কত সময় পর ওরা একই দশায় আসবে। সো দশাগুলো হতে পারে এরকম সোজা অথবা এরকম বাঁকা, বাট একই দশা কত সময় পর তারা একই দশায় আসবে। সো চিন্তা করে অ্যান্সার করো। সো এখন একটু চিন্তা করে দেখো কত সময় পর ওরা একই দশায় আসবে। এটার জন্য আমাদের কি করতে হবে? এটা কিন্তু আরেকটা নতুন অ্যাপ্রোচ। সো দেখো, ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে তিনটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য L1, L2, L3 কত? 40, 160, 360। সো আমরা লিখতে পারি L1 is to L2 is to L3 সমান 40 is to 160 is to 360, রাইট? সো আমরা এটা দেখতে পাইলাম, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে L1 is to L2 is to L3 সমান, ওকে, এখানে কত বসানো যায় বলো তো? এখানে আমরা যদি একটু যদি ভাগ করি তাহলে কত হবে বলো? তাহলে হবে হচ্ছে 40কে কত দিয়ে ভাগ করা যায়? আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, আমরা এতটুকু পর্যন্ত রাখি। আবার আমরা এই বিখ্যাত ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে T1 is to T2 is to T3 সমান root over L1 is to root over L1, L2 is to root over L3, রাইট? সো আমরা লিখতে পারি root over 40 is to root over 160 is to root over 360, ওকে? তাহলে এখন দেখো 4.40 2 root 10, এটা হবে 4 root 10, এটা হবে 6 root 10। সো আলটিমেটলি আমাদের T1 is to T2 is to T3 সমান 2 root 10, 4 root 10, 6 root 10, ঠিক আছে? সো এখন যদি আমরা আরেকটু যদি অ্যানালাইসিস করি, T1 is to T2 is to root 10 যদি চলে যায় তাহলে হচ্ছে 2 is to 4 is to 6 লেখা যায়, ওকে? আমরা ছোট মানগুলো দিয়ে ভাগ করে দিলাম অনুপাতকে। সো এখন কথা হচ্ছে আরো ছোট যদি করতে চাই তাহলে হবে হচ্ছে 1 is to 2 is to 3। আলটিমেটলি আমাদের চলে আসলো T1 is to T2 is to T3 সমান 1 is to 2 is to 3। বাবারা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? 1 is to 2 is to 3, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এই জিনিসটা একটু জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা জানাও, ঠিক আছে? সো সিম্পলি আমি আবার একটু বলতেছি, তিনটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 40, 160, 360।
তো কার্যকরী দৈর্ঘ্য কি, ঝুলন বিন্দু থেকে হচ্ছে ববের ভার কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ। সো প্রথম দোলকটা একটু ছোট, পরেরটা আরেকটু বড়, পরেরটা আরেকটু বড়, বিশাল বড়, ঠিক আছে। সো তিনটাকে অ্যাট এ টাইম টেনে ছেড়ে দিচ্ছি, তিনটাকে অ্যাট এ টাইম টেনে ছেড়ে দিচ্ছি। সো তিনটাকে যদি একই সময়ে টেনে ছেড়ে দিই তাহলে ওরা নিশ্চয়ই সরল ছন্দিত স্পন্দন গতিতে দোল দিতে থাকবে। অ্যান্ড এই জিনিসটা আমরা খুবই কমন সেন্স যে L1 L2 আর L3 অসমান, তার মানে তাদের দোলনকালগুলো অসমান হবে। বাট ওই অসমান দোলনকালগুলোর মধ্যে আমাকে এমন একটা কমন টাইম বের করতে বলতেছে, ওই অসমান দোলনকালগুলোর মধ্যে আমাকে এমন একটা কমন টাইম বের করতে হবে যে কমন টাইমে এই তিনটা দোলক সমদশায় মিলিত হবে। আমাকে এমন একটা কমন টাইম বের করতে হবে, এই তিনটা দোলকের টাইমগুলো কিন্তু ডিফারেন্ট, এই তিনটা দোলকের দোলনকাল কিন্তু কোয়াইট ডিফারেন্ট। সো আমাকে এমন একটা কমন টাইম বের করতে হবে যে কমন টাইমে আমার তিনটা দোলক একই দশায় থাকবে। একই দশায় মিন্স এই দোলকগুলোর মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না, এই দোলকগুলোর মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না, মানে তিনটা দোলক একটা কমন টাইমে একই দশায় থাকবে। হোয়াট ইজ দ্য কমন টাইম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কমন টাইম, আমাদের ওইটাই বের করতে হবে, ঠিক আছে। সো এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা? সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কমন টাইম। এখন ক্লিয়ার কিনা বলো? সাউন্ডস লাইক এনাম ভাইয়া। কিরে আমার সাউন্ড কি আজকে এনাম ভাইয়ার মতো লাগতেছে? তোমরা সবাই এনাম ভাইয়ার মতো লাগতেছে বলো কেন? ওকে, যাই হোক, অনুপাত কিভাবে নিলেন? হোয়াট ইজ অনুপাত? আচ্ছা, অনুপাত কেন নিলাম ভাইয়া? দেখো এই যে তিনটা কার্যকরী দৈর্ঘ্য L1 L2 L3 এর ভ্যালু দেওয়া আছে, আমরা এটাকে অনুপাত আকারে লিখতেই পারি, ডাজন্ট ম্যাটার। ওকে, লিখাই চাই, ঠিক আছে। এখন ক্লিয়ার কি না? ওকে, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। সো ক্লিয়ার হইলে আমি এগুলো একটু মুছে দেই, ঠিক আছে। সো আমরা ফাইনালি পাইলাম হচ্ছে T1:T2:T3 সমান T1:T2:T3 সমান, বানান ভুল সেখানেই, ওকে বানান ভুল হয়েছে, আচ্ছা ব্যাপার না। সো একটা মজার একটা জিনিস মনে পড়ছে, সো তোমাদেরকে এই কোয়েশ্চেনটা সলভ করাই ওই মজার জিনিসটা তোমাদেরকে পড়াবো, যে একটা দাড়ি কমা সেমিকোলনের জন্য কত বিশাল ধরনের বিপদ হয়ে যেতে পারে। সো এরকম একটা গল্প তোমাদেরকে আমি বলবো, আগে অঙ্কটা সলভ করাই। ওকে, সো T1:T2:T3 সমান 1:2 কত 3। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে T2 সমান কিন্তু আমরা দেখতে পাই T1:T2 সমান হচ্ছে 1:2, দ্যাট ইজ T1/T2 সমান হচ্ছে 1/2। সো এখান থেকে আমরা দেখতে পাই T2 সমান হচ্ছে 2T1, আবার এখানে T2:T3 সমান আমরা দেখতে পাচ্ছি 2:3, T2/T3 সমান হচ্ছে 2/3। ওকে, সো এখান থেকে দেখো, আচ্ছা আমরা T1:T2 করবো, T1:T3 করবো 1:3। আমরা প্রথমে T1T2 নিলাম, এরপর আমরা T1T3 নিব 1:3। সো এটা কত? T1/3 সমান কত? 1/3। সো T1 সমান কত? 3T1 সমান কত? T3। সো আলটিমেটলি আমাদের T1 হচ্ছে 2T1 আর আমাদের এখানে হচ্ছে T3 সমান T31, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, T2 সমান হচ্ছে 2T1 আর T3 সমান হচ্ছে 3T1। তাহলে আমাদের টাইমগুলো অ্যাকচুয়ালি কী দাঁড়ালো? টাইমগুলো আমাদের ফাইনালি দাঁড়ালো হচ্ছে T1 আর একটা হচ্ছে কত? T2 সমান কত? 2T1, রাইট। আমাদের প্রথমটার দোলনকাল হচ্ছে T1, আবার T2 এর জায়গায় কি লিখতে পারি আমরা? 2T1, তাই না? আমরা প্রথমটার জায়গায় লিখতে পারি হচ্ছে 2T1, আবার T3 সমান কত? 3T1। সো 3T1, সো এটা হচ্ছে কত? 3T1। তাহলে আমরা ফাইনালি আমাদের দোলনকালগুলো কনসিডার করলাম T1, 2T1, 3T1। ওকে, এখন আমাদেরকে এই তিনটা টাইমের মধ্যে, দেখো তিনটা টাইম কিন্তু সমান না, প্রথমটা 1 গুণ, পরেরটা দ্বিগুণ, পরেরটা তার 3 গুণ, মানে টাইমগুলো সমান না, এটা তো খুবই কমন সেন্স। এখন কথা হচ্ছে এই তিনটা টাইমের মধ্যে আমাদের এমন একটা কমন টাইম বের করতে হবে, এই তিনটা টাইমের মধ্যে আমাদের এমন একটা কমন টাইম বের করতে হবে যে কমন টাইমে এই দোলকগুলা একই দশায় মিলিত হবে। সো এই তিনটা টাইমের মধ্যে কমন টাইম বের করার ওয়েটা কি? কেউ বলতে পারবা? হাউ টু ডিফাইন দ্য কমন টাইম ফ্রম দিস 3 টাইম? কে বলতে পারবা? এই তিনটা টাইমের মধ্যে কিভাবে আমি কমন টাইমটা বের করব? এই তিনটা টাইমের মধ্যে আমরা
কিভাবে কমন টাইমটা বের করতে পারি বলো? এই তিনটা টাইমের মধ্যে আমরা কিভাবে কমন টাইমটা বের করতে পারি সেই জিনিসটা জানাও। এই তিনটা টাইমের মধ্যে কিভাবে আমি যোগ করে ভাগ গসাগু, না গসাগু করলে তো কমন টাইম বের হয় না। সো এই তিনটা টাইমের মধ্যে যদি কমন টাইমটা বের করতে হয় তাহলে আমাকে লসাগু করতে হবে, সবসময় মাথায় রাখবা। তাহলে আজকে আরেকটা নতুন অ্যাপ্রোচ শিখে যাও, সেটা হচ্ছে তোমাকে যদি অনেকগুলো ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে, তোমাকে যদি বলা হয় ওই ভ্যালুগুলোর মধ্যে এমন একটা কমন ভ্যালু বের করো যে ভ্যালুতে এটা হবে, যে ভ্যালু তোরা একই হবে বা যে ভ্যালু তোরা এরকম হবে, তো তখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে সবগুলো ভ্যালু নিয়ে লসাগু করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক করতে হবে। সো কমন টাইম হচ্ছে এই তিনটা জিনিসের লসাগু, ঠিক আছে? সো কমন টাইম হচ্ছে কি? কমন টাইম হচ্ছে দোলকগুলার লসাগু যদি করি আমরা, সো কমন টাইম হচ্ছে, কমন টাইম বের করার জন্য T1 2T1 ও 3T1 এর লসাগু নিতে হবে, ঠিক আছে? সো এই তিনটার লসাগু কত বলেন দেখি, এই তিনটার লসাগু কত সেই জিনিসটা বলেন দেখি। লসাগু কেমন পারেন আপনারা, দেখি আপনারা লসাগু কেমন পারেন। T1 2T1 3T1 এই তিনটা জিনিসের লসাগু কত? এলসিএম করো। T1 2T1 3T1 এই তিনটা জিনিসকে যদি আমরা এলসিএম করি তাহলে কত হবে? ফার্স্ট 6 হবে, আর কিছু কি হবে না? 61 মেঘলা ইসলাম, কারেক্ট আনসার 61। সো এগুলার লসাগু হচ্ছে কত? সো লসাগু হচ্ছে, লসাগু সমান কমন টাইম। সো কমন টাইমটা হচ্ছে কত? 61। T1 ইকুয়াল কত? সো আমাদেরকে এখন বের করতে হবে টুয়াইস পাই রুট ওভার এল বাই কত? জি। তাহলে 12 পাই এল কত? T1 এর জন্য L1 কত? 40 সেন্টিমিটার। সো 40 ইন্টু tan ইনভার্স 2, আর জি এর ভ্যালু হচ্ছে কত? 9.8। সো আলটিমেটলি ক্যালকুলেট করলে কত হয় দেখো, ওকে, ইন্টু 12 পাই, সো 7.61। সো 7.617 পর 7.617 পর এই তিনটা দোলক একই দশায় মিলিত হবে। 7.617 পর তিনটা দোলক একই দশায় মিলিত হবে। সো সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলেন? 7.61 সেকেন্ড পর তিনটা দোলক একই দশায় মিলিত হবে, ওকে? সো এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা বলেন? এল এর ভ্যালু কত লিখছি? 40 সেন্টিমিটার, বিকজ এটা হচ্ছে আমাদের T1 বের করতেছে। সো T1 সমান কত? L1 বাই জি, L1 বাই জি। সো দ্যাটস ওয়াই, বুঝছি কিন্তু করতে দিলে পারবো না। কেন পারবে না বাবা? করতে দিলে তো পারতে হবে, না পারলে তো মার্কস পাবে না। সো সবার লেখা শেষ হলে একটু ডান লিখো গল্প। আচ্ছা গল্প, হ্যাঁ একটা গল্প বলি। সো লেখা শেষ হলে সবাই ডান লিখো, গল্পটা আসলে না বলে লিখতে হবে, ঠিক আছে? লেখা শেষ হলে সবাই ডান লিখেন।
এই বিপর্যয় কি বর্গীয় জ নাকি অন্তস্থীয় জ ভুলে গেছি রে ভাই। যাই হোক, এখানে আমি কিন্তু কোনো কমা দিই নাই, ঠিক আছে। সো এক বিবাহিত দম্পতি বিয়ে করার পর সো স্বামী হচ্ছে বিদেশ চলে গেছে। সো এখন অনেক দিন হয়ে যায় স্বামী আর আসে না বিদেশ থেকে। সো বউ আবেগে আপ্লুত হয়ে স্বামীর কাছে গল্প লিখেছে যে এখন বউ বাংলা ব্যাকরণে খুবই কি ছিল, কাঁচা ছিল, সে বাংলা ব্যাকরণ জানতো না। সো সে চিঠি লিখতে জানতো, সে কাব্য জানতো, সে কিন্তু ব্যাকরণ জানতো না। সো ব্যাকরণজনিত ভুল মানুষের জীবনে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে তা আমরা আজকে একটা গল্পের মাধ্যমে শিখব। সো সে স্বামীকে লিখেছে, সে স্বামীকে লিখতে চেয়েছে, স্বামী তুমি আসিবে, না আসিলে আমি আত্মহত্যা করিব। সো সে লিখেছে, স্বামী তুমি আসিবে, না আসিলে আমি আত্মহত্যা করিব। সো ঠিক হচ্ছে কোনটা? ঠিক হচ্ছে স্বামী তুমি আসিবে, না আসিলে আমি আত্মহত্যা করিব। সে লিখে দিয়েছে, সেই কমাটা তার ভাব ছিল এটা, তার ভাব ছিল হচ্ছে এটা, তার মনের ভাব ছিল 1 নাম্বার অপশন, বাট সে মনের ভাব প্রকাশ করে দিয়েছে 2 নাম্বার অপশনে। শুধুমাত্র একটু ভুল করে দিছে, এই কমাটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিছে ভাইয়া। সো দিয়ে দেওয়ার পরে যা ঘটিল তা আর বলার অপেক্ষা রাখে না। সো সে ভাব প্রকাশ করেছে 1 নাম্বার দিয়ে, কিন্তু ওই যে সে কাব্য জানে কিন্তু ব্যাকরণ জানে না। সো ব্যাকরণ না জানার কারণে সে লিখে দিয়েছে, স্বামী তুমি আসিবে না, আসিলে আমি আত্মহত্যা করিব। শেষ। সো একটা ভুল সারা জীবনের কান্না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, একটা কমাজনিত বিপর্যয়। তো আলটিমেটলি এই চিঠিটা যখন স্বামীর কাছে গেল, তো তখন তো সে ভয় পাই গেছে, হাই হাই আমি আসিলে আত্মহত্যা করিবে, সে এরকমই মনে করেছে। সো সে আলটিমেটলি আসেই নাই। সো ভাবটা প্রকাশ পেয়েছে যেখানে, সেখানে কিন্তু তোমার কাহিনীটা প্রকাশ পায় নাই। সো কাহিনীটা ঘটে গেছে উল্টা। দেখো, একটা কমাজনিত বিপর্যয়, শেষ। সো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। সো ব্যাকরণজনিত ভুল যাতে সব জায়গায় যাতে আমরা না করি। একটা দেয়ালের মধ্যে একটা দেয়ালের মধ্যে পোস্টার একটা দেওয়ালের মধ্যে এভাবে চিকা মেরে দিছে যে এখানে ডট ডট ডট, মানে লিখতে যা চেয়েছিল তা বলতেছে। এখানে ডট 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 করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, ঠিক আছে। সো ডট 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 এটা যাই কিছু হোক, ওকে, সো ডাজন্ট ম্যাটার, ছেলেরা কেয়ারফুল। সো যাই হোক, সো এখানে ডট 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 করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। সো সে কমাটা দিয়ে দিছে কোথায়? না এর আগে দিয়ে দিছে। সো না এর আগে দিয়ে দেওয়াতে পুরো মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে ডট 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 করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, ঠিক আছে। কিন্তু সে প্রকাশ করতে চেয়েছে
এখানে ডট 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 করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, কিন্তু সে কমাটা দিয়ে দিল না এর আগে। তো না এর আগে দিতে গিয়ে তার যে বিপর্যয়টা হলো, এটা কিন্তু ভয়াবহ একটা বিপর্যয়। সো কমাজনিত বিপর্যয় করা যাবে না, ঠিক আছে? কমাজনিত বিপর্যয় করা যাবে না। সো যাই হোক, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একটা সরল দোলক, ববের ব্যাসার্ধ হচ্ছে 0.29 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। তো একটা সরল দোলকের ববের ব্যাসার্ধ হচ্ছে 0.29 সেন্টিমিটার, অ্যান্ড এই ঘটনাটা বলতেছে একটু পর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো আর এর ভ্যালু হচ্ছে কত? 0.29 সেন্টিমিটার। জি এর ভ্যালু হচ্ছে 9.8 সেন্টিমিটার, ঠিক আছে? সো বলা হচ্ছে ববটিকে গলিয়ে সিলিন্ডারে পরিণত করা হলো। ববটিকে গলিয়ে সিলিন্ডারে পরিণত করা হলো, ঠিক আছে? আমরা ববটিকে গলিয়ে সিলিন্ডারে পরিণত করা হলো। এই তোমরা হাসতেছো কেন? আমি তো ডট 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 মানে অন্য কিছু বলি নাই, আমি পোস্টার না লাগাতে মানা করছি তোমাদেরকে। ছেলেরাই তো পোস্টার লাগাই, তাই না? ওকে, সো দেখো, ববটিকে গলিয়ে সিলিন্ডারে পরিণত করা হলো। ববটিকে গলিয়ে সিলিন্ডারে পরিণত করা হলো। সুতার দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে সিলিন্ডারটিকে বব হিসেবে ব্যবহার করলে দেখা যায় সিলিন্ডারটিকে বব হিসেবে ব্যবহার করলে দেখা যায় সুতার দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে সিলিন্ডারটিকে বব হিসেবে ব্যবহার করলে দেখা যায় দোলনকাল অপরিবর্তিত আছে, কারণ সুতার দৈর্ঘ্যটাই আমি চেঞ্জ করি নাই। দোলনকাল অপরিবর্তিত আছে। সো যাই হোক, কথা হচ্ছে সুতার দৈর্ঘ্যটা কত, যেটা অপরিবর্তিত রাখছিলাম। সুতার দৈর্ঘ্য কত? এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। সিলিন্ডারটার ব্যাসার্ধ √2/3r প্রমাণ করো। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। ওকে, সো কোয়েশ্চেনটা সবাই একটু তুলো। সবাই কোয়েশ্চেনটা একটু তুলেন আপনারা। ওকে, সো এখানে দেখো, এখানে হচ্ছে আমরা একটা সরল দোলকের বব, যেটা হচ্ছে 0.29 সেন্টিমিটার। একটা সরল দোলকের বব হচ্ছে কত? 0.29 সেন্টিমিটার। সো এই ববটাকে গলিয়ে আমরা একটা সিলিন্ডার করে দিলাম। আচ্ছা ফাইন, সিলিন্ডার করলাম, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে সুতার দৈর্ঘ্যকে আমি চেঞ্জ করি নাই, মানে ববের জায়গায় আমি একটা সিলিন্ডার করে ফেলছি, সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ করি নাই। মানে আগে গোল ছিল, এরপর আমি চ্যাপ্টা বানাই ফেলছি, সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ করি নাই। চেঞ্জ না করে আমরা সিলিন্ডারের জায়গায় যখন ববের জায়গায় যখন সিলিন্ডারটা রাখবো, তখন দেখা যাচ্ছে যে তোমার দোলনকালটা অপরিবর্তিত। মানে এই ববটা থাকলেও যাই দোলনকাল দিত, সিলিন্ডার থাকলেও কি তাই দোলনকাল দিবে। কথা হচ্ছে সুতার দৈর্ঘ্য কত আর হচ্ছে সিলিন্ডারটার ব্যাসার্ধ বের করো, ঠিক আছে? তো সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে √2/3r। এটা আমাদেরকে কি করতে হবে? প্রুফ করতে হবে।
আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুতার দৈর্ঘ্য। দেখো এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য স্মল এল, আর এটা হচ্ছে আমাদের কি স্মল আর। সো আলটিমেটলি আমাদের পুরোটা কত, ক্যাপিটাল এল, রাইট? সো আমরা একটা বিখ্যাত ফর্মুলা জানি, টি ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে ক্যাপিটাল এল, ইফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্য। সো টুয়াইস পাই, এল এর ভ্যালু হচ্ছে কত, এল প্লাস আর, আর এটা হচ্ছে কত, জি। সো এটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, এটা কিন্তু একটা সেকেন্ড দোলক, আরেকটা জিনিস কিন্তু বলা নাই, সেটা হচ্ছে এটা একটা সেকেন্ড দোলক। কোয়েশ্চেনে দেওয়া ছিল, কোয়েশ্চেনে দেওয়া ছিল, লিখতে ভুলে গেছিলাম, এটা কিন্তু একটা সেকেন্ড দোলক। ওকে, এটা হচ্ছে একটা সেকেন্ড দোলক। সো দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, এল প্লাস আর বাই জি। সো এখান থেকে আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে, আর 2 ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার এল প্লাস আর এর ভ্যালু হচ্ছে কত, 0.29 সেন্টিমিটার, 0.29 ইন্টু টেন ইনভার্স 2 মিটার, জি হচ্ছে 9.8। সো ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে জি এর ভ্যালুটা বলেন, ঠিক আছে? ক্যালকুলেট করে জি এর ভ্যালুটা কত হয় ওই জিনিসটা বলেন। ক্যালকুলেট করলে কত হয় জি এর ভ্যালু, ক্যালকুলেট করে জি এর ভ্যালুটা কত হয় ওই জিনিসটা জানাও। ক্যালকুলেট করে কত হয় ওই জিনিসটা আমাকে একটু জানাও। জি এর ভ্যালু, স্মল এল এর ভ্যালু কত আছে, সুতার দৈর্ঘ্য কত আছে একটু জানাও, সুতার দৈর্ঘ্য কত আসে জানো, ঠিক আছে? সো করা যাক ক্যালকুলেট, আমিও করি। 2 2 কাটে 1 বাই পাই স্কোয়ার, 1 ভাগ পাই স্কোয়ার, ওকে, 0.99 মিটার, রাইট? 0.99 মিটার, ওকে, 0.99 মিটার, ওকে। সো সবাই দেখো, সবাই বুঝতে পারছো কিনা বলো, 0.99 মিটার, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। সো আমাদের সুতার দৈর্ঘ্য আসছে কত, 0.99 মিটার। ওকে, সুতার দৈর্ঘ্য আসলে হচ্ছে 0.99 মিটার। কি কেউ ক্যালকুলেট কি করতেছো না? এই সবাই একটু পড়ালেখার মুডে ফিরে আসো আবার, অনেক হয়েছে মজা। ওকে, সো 0.99 মিটার। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ববটাকে গলিয়ে একটা সিলিন্ডারে পরিণত করা হয়েছে। ববটাকে গলিয়ে আমরা কি করলাম, একটা সিলিন্ডার করে দিলাম। সো ববকে গলিয়ে যদি সিলিন্ডার করি, ববকে গলিয়ে কি হবে বলো তো? ববকে গলিয়ে যদি আমরা সিলিন্ডার করে দেই তাহলে ববের আয়তন আর সিলিন্ডারটার আয়তন সেম হবে। সো দেখো ববকে গলিয়ে সিলিন্ডার করলে ববের আয়তন সমান সিলিন্ডারের আয়তন। ওকে, সো এই ববটাকে গলাবো আমি, গলায় কি করব, সিলিন্ডার করব। আচ্ছা ফাইন। সো প্রথম পার্টটা শেষ। সো ববের আয়তন হচ্ছে কত, এই যে গোলাকার বব, এই ববটা গোলাকার না, সো এটা হচ্ছে কত, 4/3 পাই আর কিউব। সো এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। সিলিন্ডারের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ, কে বলতে পারবা? এখানে কিন্তু আমাদের সিলিন্ডারের কি দেওয়া নাই, এইচ এর ভ্যালু তো দেওয়া নাই। সো সিলিন্ডারের এইচটা কত হবে কে বলতে পারবা বলো, সিলিন্ডারের এইচটা কত হবে কে বলতে পারবা বলো? এই ববটাকে গলায় আমরা একটা কি করব, সিলিন্ডার বানাবো, ঠিক আছে? আমাদের এই ববটাকে গলিয়ে, এই যে এই ববটার ব্যাসার্ধ হচ্ছে কত, আর এই ববটাকে গলিয়ে আমরা কিসে কনভার্ট করব, একটা সিলিন্ডারে কনভার্ট করব। সো হোয়াট ইজ দ্য হাইট অফ দিস সিলিন্ডার, এই সিলিন্ডারটার হাইট কত কেউ বলতে পারবা? এই সিলিন্ডারটার হাইট কত, দেখি কে বলতে পারো দেখি।
আচ্ছা আমরা ধরে নিব এটা হচ্ছে ক্যাপিটাল আর, সিলিন্ডারটার ব্যাসার্ধ এটা তো স্মল আর, আর আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি ক্যাপিটাল আর, সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ধরে নিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, সো এইচ এর ভ্যালুটা কত? এস ডি রাহুল, ফাহমিদা আফরিন, আতিকা, প্রিয়সী, তোমরাই কারেক্ট আনসার দিছো, টোয়াইস আর। সো দেখো এই যে এই জিনিসটা কতটুকু গেছে, এই যে এতটুকু, সো এটা অ্যাকচুয়ালি কত, এই এইচটা অ্যাকচুয়ালি কত, এটাই হচ্ছে আমাদের এইচ, সো এইচ অ্যাকচুয়ালি কত? টোয়াইস আর। সো টোয়াইস আর, এই এইচ ইকুয়াল কত? টোয়াইস আর, রাইট? সো এখন হচ্ছে আমরা একটু এদিকে চলে যাই। সো 4/3 পাই আর কিউব, 4/3, ওহো, সো তারা 4/3 পাই স্মল আর কিউব সমান পাই আর স্কোয়ার ইন্টু কত? টোয়াইস আর। ওকে, সো পাই পাই কাটে, 4/3 আর স্কোয়ার সমান 2 আর স্কোয়ার, তাই না? সো এখন দেখো আর স্কোয়ার সমান 4/3 অফ স্মল আর স্কোয়ার বাই 2। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর সমান √2/3 ইন্টু আর। দেখো সিম্পলি এই যে 2 কাটলে কত, রাইট? সো আর সমান কত, অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে √2/3 আর। ওকে, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা জানাও, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। ওকে, ওকে, আই থিঙ্ক সবার ক্লিয়ার, আই থিঙ্ক সবার ক্লিয়ার। সবার লেখা হইলে একটু ডান লিখো, তাহলে মুছে দেই। লেখা শেষ হলে ডান লিখিও, তাহলে মুছে দিব। হ্যাঁ, লেখা শেষ হলে একটু ডান লিখো। ইফেক্টিভ লেন্থ সব সময় ভার কেন্দ্র থেকে হিসাব করা হয়। ডেফিনেটলি এই যে ভার কেন্দ্র থেকে, মানে ইফেক্টিভ লেন্থ হিসাব করবা তখন কি ভার কেন্দ্র থেকে h/2 প্লাস আর। তো তাও কিন্তু সেমই হবে, আলটিমেটলি সেমই হবে, কারণ তখন তুমি এই জিনিসটা কোথায় রাখতেছো, এই যে এটাকে তুমি অ্যাকচুয়ালি কি হিসেবে ধরতেছো, এখন তুমি ববের জায়গায় কি রাখছো, এই যে সিলিন্ডারটা রাখছো, তখনই কিন্তু এটা ভার কেন্দ্র, তার মানে এটা কত, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, আগের মতো থাকবে, সব সেম থাকবে। যেখানে বলা হয়েছে যে সুতার দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে সিলিন্ডারটাকে বব হিসেবে ইউজ করলে, সো কার্যকরী দৈর্ঘ্যটা ঠিক থাকবে এল প্লাস আর, এখানে হচ্ছে এল প্লাস আর, এই জিনিসটা চেঞ্জ হবে না। ওকে, এই জিনিসটা চেঞ্জ হবে না। ওকে, সবার ক্লিয়ার? সো আরেকটা কোয়েশ্চেন লিখো, x ইকুয়াল 0.7 7 সাইন x ইকুয়াল 7 সাইন 0.5 পাই টি, কণাটি কত সময় পর সাম্য থেকে বিস্তারে যাবে, সাম্য থেকে বিস্তারে যাবে। ওকে, x ইকুয়াল 7 সাইন 0.5 পাই টি, কণাটি কত সময় পর সাম্য থেকে বিস্তারে যাবে। সো এই অঙ্কটা কে সলভ করতে পারবা বলো, এই অঙ্কটা কে করতে পারবা? ম্যাথ প্র্যাকটিসের জন্য আরো একটা ক্লাস নিয়ে, ডেফিনেটলি আমাদের আরো একটা ক্লাস হবে ম্যাথ প্র্যাকটিসের উপর। ম্যাথ প্র্যাকটিসের উপর কালকের ক্লাসটা ম্যাথ প্র্যাকটিসের উপর হবে নিউ ইয়ারে। সবাইকে অ্যাডভান্স নিউ ইয়ারের শুভেচ্ছা। সো আমরা নিউ ইয়ারে আরেকটা ক্লাস করব। সো যাই হোক, এই অঙ্কটা কে সলভ করতে পারবা বলো?
x ইকুয়াল 1 সেকেন্ড, ভেরি গুড, রং আনসার। সো যাই হোক, x ইকুয়াল 7 sin 0.5 পাইটি কণাটি কত সময় পর সাম্য থেকে বিস্তারে যাবে? তাহলে দেখো আমাদের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল 7 sin 0.5 পাইটি, এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। আমাদের আদর্শ সমীকরণ কত? x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল, ইকুয়েশন নাম্বার 2। আমরা যদি এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন নং 1 and 2, আমরা যদি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি যে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের কত দেখো তো, ওমেগার জায়গায় কি আছে? 0.5 পাই, রাইট? সো ওমেগা ইকুয়াল হচ্ছে 0.5 পাই। আবার ডেল এর ভ্যালু কত? এখানে 0 না, এখানে এটা যদি আমরা এভাবে লিখতাম x ইকুয়াল 7 sin 0.5 পাই টি প্লাস 0। সো এখানে আমাদের ডেল এর ভ্যালু হচ্ছে 0। সো ডেল ইকুয়াল কত? ডেল ইকুয়াল হচ্ছে 0। তো আলটিমেটলি ওমেগার ভ্যালু যদি 0.5 পাই হয়, এখান থেকে কিন্তু আমরা ওমেগা সমান কি লিখতে পারি? টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি ইকুয়াল হচ্ছে কত? 0.5 পাই। সো এখান থেকে আমরা কিন্তু টি এর ভ্যালুটা বের করে নিতে পারি। পাই পাই কাটে 2/0.5, দ্যাট ইজ কত? 4 সেকেন্ড, তাই না? তো টি এর ভ্যালুটা হচ্ছে কত? সো দেয়ারফর আমাদের টি হচ্ছে কত? টি হচ্ছে 4 সেকেন্ড, অর্থাৎ দোলনকাল হচ্ছে 4 সেকেন্ড। দোলনকাল হচ্ছে 4 সেকেন্ড। বাট আমাদেরকে বলছে কত সময় পর সাম্য থেকে বিস্তারে যাবে, কত সময় পর সাম্য থেকে বিস্তারে যাবে। তাহলে দেখো আমরা জানি যে x ইকুয়াল a sin ওমেগা টি। সো যেহেতু বলছে সাম্য থেকে বিস্তারে যাবে, তাহলে আমাদের নির্দিষ্ট সময় পর, মানে টি সময় পর ধরে নিলাম, ধরি টি সময় পর সাম্য থেকে বিস্তারে যাবে। সো x এর জায়গায় কি বসবে? সাম্য থেকে যদি বিস্তারে যাই, সাম্যে x এর ভ্যালু 0, বিস্তারের ওখানে x এর ভ্যালু কত? a। সো x এর ভ্যালু কত হবে বিস্তারে? a হবে। a sin কত? ওমেগা টি, রাইট? সো a কাটে। সো দেখো sin ওমেগা টি সমান হচ্ছে কত? 1। সো এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি টি এর ভ্যালুটা বের করতে হবে। সো দেখো, আচ্ছা ওমেগার ভ্যালু কত? 0.5 পাই, 0.5 পাই টি ইকুয়াল 1। এবার তুমি ক্যালকুলেট করো। এখন আমি যদি 0.5 পাই টি করি, সাইন ইনভার্স 1 0.5 পাই টি সাইন ইনভার্স 1 মানে কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি সমান কত? পাই বাই 2। সো এখান থেকে তুমি সিম্পলি টি এর ভ্যালুটা ডিরাইভ করে নাও। তো ক্যালকুলেটরটা কই? ক্যালকুলেট করলে কত আসে দেখি। সো ক্যালকুলেট করলে কত আসে দেখি। ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.25 সেকেন্ড। ওকে, সো ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.25 সেকেন্ড, অর্থাৎ 0.25 সেকেন্ড পর তারা সাম্য থেকে বিস্তারে মিলিত হবে। ওকে, সরি মিলিত হবে না, সাম্য থেকে বিস্তারে যাবে। 0.25 সেকেন্ড পর তারা সাম্য থেকে বিস্তারে যাবে। ওকে, সো 0.25 সেকেন্ড পর তারা কোথায় যাবে? সাম্য থেকে বিস্তারে যাবে। ঠিক আছে, সো সবাই বুঝছো কিনা বলো? লেখা শেষ হলে ডান লিখো। সবাই বুঝতে পারছো কিনা বলো? লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। x এর মান একইভাবে হইল সাম্য থেকে বিস্তারের কথা বলা হয়েছে। দেখো সাম্য থেকে বিস্তার, সো বিস্তারের সরণের ভ্যালু কত? বিস্তারের সর্বোচ্চ সরণ এই যে সাম্য থেকে বিস্তার। সো বিস্তার আমাদের সর্বোচ্চ সরণ হচ্ছে কত? a। সো x এর ভ্যালু হচ্ছে কত? a।
পায়ের মান কত? পায়ের মান ডেফিনেটলি রেডিয়ানে কনভার্ট করবা। রেডিয়ান আমি যেহেতু সাইন উঠাই ফেলছি, সো রেডিয়ান 3.1416। ওকে, সো রেডিয়ানে ক্যালকুলেট করবা, রেডিয়ানে ক্যালকুলেট করবা পায়ের মানটা। ওকে, পায়ের মান আমরা রেডিয়ানে ক্যালকুলেট করে করব। t/4 সময়, রাইট, t/4 সময়ে সাম্য থেকে বিস্তারে যাবে। ওকে, t/4 সময়ে সাম্য থেকে বিস্তারে যাবে, রাইট। হ্যাঁ, এভাবেও করা যায়, এভাবেও করা যায়, t/4 সময়ে সাম্য থেকে বিস্তারে যাবে। ওকে, সো আমাদের নেক্সট কোয়েশ্চেন, ওকে, এটা করে শেষ করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কি কে, ঠিক আছে। t1 সমান 1.5 সেকেন্ড, t2 সমান 3 সেকেন্ড, m ইকুয়াল হোয়াট? ওকে, সো কোয়েশ্চেনটা একটু দেখো। গ্রাউন্ডের মধ্যে দুইটা স্প্রিং ছিল, গ্রাউন্ডের মধ্যে দুইটা স্প্রিং ছিল, ওই স্প্রিংগুলার প্রত্যেকটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। গ্রাউন্ডের মধ্যে দুইটা স্প্রিং ছিল, 1 সেকেন্ড আসে, নো 1 সেকেন্ড আসে না, 0.25, 1/4 সেকেন্ড। 1/4 সেকেন্ড পর সাম্য থেকে বিস্তারে যাবে, 1/4 সেকেন্ড পর সাম্য থেকে বিস্তারে যাবে, 1/4 সেকেন্ড, পাই পাই কেটে দাও, 1/4 সেকেন্ড আসবে, 1/4 সেকেন্ড আসার কথা। 2 × 0.5, ওকে একটু দেখি, 2 × 0.5, আচ্ছা এটা 1 সেকেন্ড আসে, সরি এটা 1 সেকেন্ড, রাইট, এটা 1 সেকেন্ড আসে। ওকে, 1 সেকেন্ড, রাইট, আমি ভাগ করে দিছিলাম, সরি 1 সেকেন্ড আসবে, রাইট, 1 সেকেন্ড আসবে, 1 সেকেন্ড। এই প্রিভিয়াস অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1 সেকেন্ড, ক্যালকুলেশন মিস্টেক, প্রিভিয়াস অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1 সেকেন্ড। ওকে, সো দেখো এখানে এই কনফিগারেশনটার মানে কি, আমি অনেক বিশাল একটা ম্যাথের লেখাকে একটা কনফিগারেশনের সাহায্যে দেখাচ্ছি, যাতে করে ম্যাথ লিখে টাইমটা ওয়েস্ট করতে না হয়। সো দেখো, গ্রাউন্ডের মধ্যে দুটো স্প্রিং আছে, স্প্রিংগুলার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, দুইটার স্প্রিং কনস্ট্যান্ট সমান। ফার্স্ট অফ অল, স্প্রিংটার মধ্যে একটা 12 কেজি ভরের বস্তু যুক্ত করা হয়েছিল স্প্রিংগুলার উপর। সো 12 কেজি ভরের দুইটা একটা অবজেক্ট এই দুইটা স্প্রিংয়ের উপর যুক্ত করা হয়েছিল। প্রথমে কিন্তু এই কেজিটা ছিল না, প্রথমে 12 কেজিটা ছিল। সো এই 12 কেজি ভরের বস্তুটা যখন স্প্রিংয়ের উপর যুক্ত করা হয়েছে, তখন আমাদের দোলনকাল ছিল 1.5 সেকেন্ড। এরপর যখন আরেকটা কেজি ভর ঝুলিয়ে দেওয়া হলো, তখন স্প্রিংটার দোলনকাল হয়ে গেছে 3 সেকেন্ড। তো তোমাকে বের করতে বলছে এর মান কত। আবার বলতেছি, গ্রাউন্ডের মধ্যে দুইটা স্প্রিং আছে, দুইটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। গ্রাউন্ডের মধ্যে দুইটা স্প্রিং আছে, দুইটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। সো স্প্রিংগুলোর উপর একটা 12 কেজি ভরের অবজেক্ট ঝুলানো হয়েছে, অ্যান্ড ওই সময় আমাদের দোলনকাল ছিল t1 = 1.5 সেকেন্ড। অ্যান্ড এরপর যেটা করা হলো, এই বস্তুটার উপর আরেকটা কেজি ভরের বস্তু ঝুলাই দেওয়া হলো, তখন আমাদের দোলনকাল হয়ে গেল 3 সেকেন্ড। তো তোমাকে বলছে কত কেজি ভর ঝুলাইলে দোলনকালটা 3 সেকেন্ড হবে, এটা বের করতে। সো এখন তাহলে দেখো আমরা লিখতে পারি হচ্ছে, সো আমরা একটা বিখ্যাত ফর্মুলা কিন্তু জানি যে t = 2/√m/k। সো t1 সমান 2/√, প্রথমে m কত 12, রাইট, 12 কত k। আবার t2 সমান কত 2/√, m2 কত, যখন আমরা m কেজি ভর ঝুলাই দিব তাহলে মোট ভর কত হয়ে যাবে 12 + m। যখন আমি 12 কেজির উপর একটা m কেজি ঝুলাই দিব, তখন আমাদের টোটাল অ্যামাউন্ট অফ মাস হয়ে যাবে কত 12 + m। তাহলে আমাদের এটা হয়ে যাবে কত 12 + m ডিভাইডেড বাই কত k। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে t1 আর t2 ভাগ করে দিব। সো t1 / t2 সমান এখানে হচ্ছে √,
12/k ইন্টু কে বাই 12 প্লাস এম। সো 1.5 ডিভাইডেড বাই কত 3 সমান, সো রুটকে চলে যাই 12/12 প্লাস এম। সো এখান থেকে তোমরা এম এর ভ্যালুটা বের করে বলো কত আসে। ঠিক আছে, এখান থেকে তোমরা এম এর ভ্যালুটা বলো, এম এর ভ্যালুটা ক্যালকুলেট করলে কত আসে দেখো। 1.5 ভাগ 3, ওকে, 0.5 হোল স্কোয়ার, ওকে, থার্টি সিক্স কেজি। এম এর ভ্যালু হচ্ছে 36 কেজি। সো এম এর মান কত 36 কেজি, ওকে, এম এর মান হচ্ছে 36 কেজি। ঠিক আছে, সো আমরা আরেকটা ম্যাথ দেখবো, লাস্ট আরেকটা ম্যাথ দেখবো, তারপরে শেষ করতেছি। আমরা আরেকটা ম্যাথ দেখি, তারপর শেষ করতেছি, ওকে। অনেকেই বলতেছো যে নামাজে যাইতে হবে, সো আমি কি লাস্ট আরেকটা ম্যাথ করাবো নাকি এখানেই ছেড়ে দিব বলো? আর যেহেতু আরেকটা ক্লাস হবে তোমাদের, ওকে, আরেকটা ক্লাস হবে তোমাদের ম্যাথের উপর। সো এখানে আরো কতগুলো কনসেপচুয়াল ম্যাথ দেখাবো এন্ড সিকিউ দেখাবো, ঠিক আছে? তো তোমরা বলো আর করবা কিনা নাকি এখানেই শেষ করবো বলো। অনেকেই বলতেছো যে নামাজে যাইতে হবে। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, ওকে ফাইন। সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবার সাথে কালকে লাস্ট ক্লাস হবে পিরিয়ডিক মোশনের উপর। সো আই থিঙ্ক আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার ভালো কাটুক এই কামনাই করি। সো টাটা।